সন্ধ্যার ছায়া পড়ছে। ধানমন্ডির একটি ছোট ক্যাফেতে বসে আছেন কিছু তরুণ সাংবাদিক। সামনে খোলা ল্যাপটপ, কফির কাপে ধোয়া উঠছে ধীরে। একজন চুপচাপ স্ক্রিনে তাকিয়ে হঠাৎ বলে উঠল, ভাই, ফার্স্ট পোস্টের হেডলাইনটা দেখেছেন? আরেকজন কফি নামিয়ে বলল, দেখেছি। ওরা লিখেছে বাংলাদেশ পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। মুহূর্তেই টেবিলের চারপাশে নেমে এলো নীরবতা। এই নীরবতার মধ্যেই যেন ভেসে উঠল এক ভূ রাজনৈতিক প্রশ্ন। যদি সত্যিই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে, তবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে কি কঠিন মার খেতে যাচ্ছে ভারত। ওসমান হাদির মৃত্যু যেন শুধু একটি আন্দোলনের পতাকা নামিয়ে দিল না, বরং একটি নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা করল। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ছিলেন দক্ষিণ এশিয়ার আধিপত্য বিরোধী তরুণদের প্রতীক। তার মৃত্যু ঘিরে যখন ঢাকায় বিক্ষোভ, ভারতের দিকে তখন ঝড় বইছে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণে। ভারতীয় চ্যানেলগুলো প্রায় প্রতি ঘণ্টায় হাদি ও বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে খবর প্রচার করছে, কখনো সহানুভূতি, কখনো সন্দেহ, আবার কখনো সরাসরি ভীতি। এই প্রেক্ষাপটেই ফার্স্ট পোস্ট, CNN নিউজ 18 এবং ইন্ডিয়া টুডে একে একে প্রকাশ করতে শুরু করে এক বিস্ময়কর খবর। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে। খবরটি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও সাংবাদিক মহলে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ভারতের সংবাদ মাধ্যম বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরব, তবে এবার বিষয়টি অন্যরকম। CNN নিউজ 18 দাবি করেছে, ইসলামাবাদ এবং ঢাকা ইতিমধ্যেই একটি খসড়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাজ করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নাকি তাদের এই তথ্য দিয়েছে। ফার্স্ট পোস্ট আরও এক ধাপ এগিয়ে বলেছে, এই চুক্তি সৌদি মডেলের অনুসরণে তৈরি হচ্ছে, যেখানে ইসলামিক সামরিক সহযোগিতার কাঠামোর মধ্যে বাংলাদেশ যুক্ত হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই তথ্যের পেছনে সত্যি কতটুকু? ভারতের বিশ্লেষকরা বলছেন, এই ধরনের খবর প্রকাশের মাধ্যমে ভারতীয় মিডিয়া একদিকে জনগণকে আতঙ্কিত করছে, অন্যদিকে রাজনৈতিক বার্তা দিচ্ছে দক্ষিণ ব্লকে যে ঢাকাকে আরও ঘনিষ্ঠ নজরে রাখতে হবে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক মন্তব্য করেছেন, যদি সত্যিই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যায়, তবে তা ভারতের নিরাপত্তা কাঠামোর জন্য ঐতিহাসিক ধাক্কা হবে। গত এক বছরে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে একাধিক সফর হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 সিনিয়র কর্মকর্তা ঢাকা সফর করেছেন। আবার বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়েছে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত বিনিময় নিয়ে আলোচনা করতে। এর মধ্যে আছে নৌবাহিনীর প্রশিক্ষণ চুক্তি, ইন্টেলিজেন্স শেয়ারিং ফ্রেমওয়ার্ক, এমনকি সাইবার প্রতিরক্ষা বিষয়েও সহযোগিতার আগ্রহ। এই সফরগুলোর কিছু এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু ভারতীয় গোয়েন্দা সূত্রগুলো নাকি প্রতিটি গতিবিধির রিপোর্ট পাঠিয়েছে দিল্লির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের টেবিলে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সাম্প্রতিক এক ব্রিফিংয়ে একজন মুখপাত্র বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সার্বভৌম স্বার্থ ও আঞ্চলিক ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত নয়। এই এক লাইনই যেন দিল্লির নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক, তা আজ বিশ্বের অন্যতম কার্যকর ইসলামিক সামরিক জোটের মডেল। এই সম্পর্কের কাঠামো কেবল দুই দেশের বন্ধুত্ব নয়, বরং এটি গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তা সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়েছে, গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, এমনকি প্রতিরক্ষা শিল্পেও যৌথ বিনিয়োগ করেছে। এই মডেলই এখন ঢাকাকে ঘিরে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ যদি সেই মডেল অনুসরণ করে ইসলামাবাদের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে, তাহলে সেটি হবে দক্ষিণ এশিয়ায় ইসলামিক প্রতিরক্ষা জোটের প্রথম পূর্ণাঙ্গ রূপায়ণ। এক পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক মন্তব্য করেছেন, বাংলাদেশ হচ্ছে সেই অনুপস্থিত অংশ যার উপস্থিতিতেই মুসলিম বিশ্বের প্রতিরক্ষা নেটওয়ার্ক পূর্ণতা পাবে। ইসলামাবাদের এই ধারণার পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা। পাকিস্তান জানে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব দক্ষিণ এশিয়ায় ইসলামিক ঐক্যের প্রতীক হিসেবে নতুন সহযোগিতার পরিসর খুঁজছে, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ইসলামাবাদ। ঢাকাকে সঙ্গে নিয়ে এমন একটি কৌশলগত জোট তৈরি করা, যা ভারতের আধিপত্য ভিত্তিক নিরাপত্তা ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। রিয়াদও আগ্রহী, কারণ তাদের চোখে বাংলাদেশ এখন কেবল একটি মুসলিম রাষ্ট্র নয়, বরং 17 কোটি মানুষের এক উদীয়মান সামরিক ও অর্থনৈতিক শক্তি, যে রাষ্ট্রের হাতে রয়েছে বঙ্গোপসাগরের কৌশলগত প্রবেশদ্বার, দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্য পথ এবং এক বলিষ্ঠ সেনাবাহিনী, যা বিশ্ব শান্তি রক্ষায় বারবার প্রমাণ রেখেছে। ঢাকায় ইসলামাবাদের নীরব সফর, রিয়াদের দূতাবাসে ক্রমবর্ধমান আলোচনা, এমনকি মালয়েশিয়া ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলো, সব মিলিয়ে এটি স্পষ্ট দক্ষিণ এশিয়ায় ইসলামিক প্রতিরক্ষা সহযোগিতার মানচিত্র এখন আঁকা হচ্ছে নতুন কালি দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পরও ইসলামাবাদ কোনো অস্বীকার করেনি, বরং এক সরকারি মুখপাত্র শান্ত কণ্ঠে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের এটি এক প্রাকৃতিক প্রক্রিয়া।
এই প্রাকৃতিক প্রক্রিয়া শব্দটাই দিল্লির নীতি নির্ধারকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান জানে কূটনীতিতে সরাসরি হুমকি নয়, বরং নীরব কৌশলই সবচেয়ে কার্যকর অস্ত্র। দিল্লি প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু পর্দার আড়ালে অস্থিরতা তীব্র। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ভারতের ইস্টার্ন ফ্রন্ট কৌশলকে সরাসরি প্রভাবিত করতে পারে। যদি ঢাকা ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে যায়, তাহলে ভারতকে উত্তর পূর্বে নতুন করে সামরিক উপস্থিতি বাড়াতে হবে। এই কারণেই মিজোরাম, আসাম ও মেঘালয়ের সীমান্তে নতুন সামরিক পরিদর্শন, নতুন রাডার স্টেশন ও যৌথ মহড়ার পরিকল্পনা শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা ব্যুরোর এক কর্মকর্তা গোপনে বলেছেন, বাংলাদেশ এখন কেবল প্রতিবেশী নয়, কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবেও উঠে আসছে। দিল্লির বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত শুধু দক্ষিণ সীমান্ত নয়, বঙ্গোপসাগরেও নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে, যেখানে ইতিমধ্যে চীনের প্রভাব বাড়ছে। যখনই পাকিস্তান বাংলাদেশ ঘনিষ্ঠতার খবর আসে, তখনই আন্তর্জাতিক বিশ্লেষকরা চোখ ফেরান বেইজিংয়ের দিকে। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতার বড় অংশীদার। তাদের তৈরি যুদ্ধজাহাজ, মিসাইল সিস্টেম ও প্রশিক্ষণ প্রোগ্রাম এখন বাংলাদেশের সেনাবাহিনীর অংশ। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প চীনের সঙ্গে গভীরভাবে যুক্ত, যেমন F-17 যুদ্ধবিমান বা আল খালিদ ট্যাঙ্ক। এই দুটি দেশ যদি একসাথে বাংলাদেশের সঙ্গে কাজ করে, তাহলে আঞ্চলিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে এক নতুন অক্ষ গঠিত হবে, যাকে ভারতীয় বিশ্লেষকরা বলছেন বেইজিং ইসলামাবাদ ঢাকা ত্রিভুজ। একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নালে বলা হয়েছে, এই ত্রিভুজ কার্যকর হলে ভারতের নিরাপত্তা নীতি দক্ষিণ থেকে ঘিরে ফেলবে 3 দিক থেকে: বঙ্গোপসাগর, আরাকান উপকূল ও পাকিস্তান সীমান্ত। ঢাকা সরকার প্রকাশ্যে কিছুই বলছে না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশ তাদের পররাষ্ট্রনীতিতে ব্যালান্সড অ্যাপ্রোচ অবলম্বন করছে। চীনের সঙ্গে সামরিক চুক্তি, তুরস্কের সঙ্গে ড্রোন সহযোগিতা, ইতালির লিওনার্দো গ্রুপের সঙ্গে বিমান চুক্তি, সব মিলিয়ে এটি একটি বহুমাত্রিক প্রতিরক্ষা কৌশলের প্রতিফলন। একজন বাংলাদেশি কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন একমুখী সম্পর্কের দিন শেষ। এখন সবার সঙ্গে কাজ করাটাই রাষ্ট্রীয় স্বার্থ। এই অবস্থায় যদি পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো গড়ে ওঠে, তবে তা কেবল সামরিক নয়, বরং আঞ্চলিক কূটনীতিরও এক নতুন অধ্যায় হবে। তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সদর দপ্তরের ভেতরে আলো জ্বলছে। একটি ঘরে কয়েকজন অফিসার বসে আছেন, তাদের টেবিলে একটি নথি, ঢাকা ইসলামাবাদ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি খসড়া। একজন অফিসার নরম গলায় বললেন, এটি কোনো যুদ্ধের ঘোষণা নয়, বরং একটি জাতির আত্মসম্মানের সনদ। বাইরে তখন নরম বাতাসে পথপথ করে উড়ছে লাল সবুজ পতাকা। এই পতাকার প্রতিটি ভাঁজে যেন লেখা, আমরা আর কারো ছায়ায় থাকবো না। ঠিক সেই মুহূর্তে দিল্লির সাউথ ব্লকের টেবিলে এক রিপোর্ট এসে পৌঁছালো। শিরোনাম, বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা বোঝাপড়া চূড়ান্তের পথে। মোদির নিরাপত্তা উপদেষ্টা কপালে হাত রাখলেন। তিনি জানেন, এই চুক্তি মানে ভারতের পূর্ব সীমান্তে শেষ আধিপত্যের পর্দা নেমে যাওয়া। বাইরে রাতের আকাশে হালকা বৃষ্টি পড়ছে, বজ্রপাতের মতো ছিটকে পড়ছে ইতিহাসের শব্দ। বাংলাদেশ এখন আর মিত্র নয়, শক্তি। ঢাকার বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে এক নতুন প্রতিজ্ঞা। আমরা কারো উপনিবেশ নই, আমরা এক স্বপ্নের দেশ, যে স্বপ্নে শত্রুর মুখে ভয় নয়, হাসি ফোটে। আর সেই হাসি আজ মোদির দীর্ঘ ছায়ায় সবচেয়ে বড় বজ্রপাত। কারণ বাংলাদেশের প্রতিটি আত্মবিশ্বাসী সিদ্ধান্ত মানেই দিল্লি রাজনীতিতে আরেকটি বিদ্যুৎ চমক। একটি ছোট দেশ আবার প্রমাণ করল, ভূগোল নয়, সাহসী আসল শক্তি।